সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 কারণে দীর্ঘদিন আমাদের মুখোমুখি হতে পারিনি, ক্লাস করতে পারিনি। তো আজকে অনলাইন ক্লাসে আমি কুয়াকাটা খানাপাড় ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের স্যার মোহাম্মদ সোহরাব হোসেন তোমাদেরকে জানাই সুস্বাগত। আজকে আমার আলোচনার বিষয় ঐতিহাসিক আগরতলা মামলা। যে কথা বলছিলাম, আজকে আলোচনার বিষয় ঐতিহাসিক আগরতলা মামলা। আর তোমরা জানো যে আগরতলা মামলা মূলত ইতিহাসে একটি প্রসিদ্ধ মামলা, যে মামলাটাকে আসলে সত্যিকার অর্থে ষড়যন্ত্রমূলক মামলা বলা হয়। তো ঐতিহাসিক আগরতলা মামলা কি সে বিষয়ে আমি তোমাদেরকে আলোকপাত করব। যে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে যে 6 দফা প্রণয়ন করেছিলেন, এই 6 দফাকে রুখে দেওয়ার নেপথ্যেই মূলত এই ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। অর্থাৎ 1968 সালে 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আরও দেশমাতৃকার বহু সন্তান সহ 34 জন সহ মোট 35 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মূলত এই মামলাটাই ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা নামে অভিহিত। আইয়ুব খান এবং মুনায়েম খান মূলত এই পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক চেতনা, স্বাধিকার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই মূলত এই ষড়যন্ত্রমূলক মামলা গ্রহণ করে। যাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা গ্রহণ করা হয় মূলত তারা ছিলেন এদেশে প্রশাসনিক, রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দেশের প্রতি মমত্বশীল, দায়িত্বশীল ছিলেন, দেশপ্রেমী ছিলেন, তাদেরকে আসামি করেই মূলত এই মামলা গ্রহণ করা হয়। এবং এই মামলায় মূলত 1968 সালে 19 জুন হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং এদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ এই মামলাকে একটা পিন্ডি ষড়যন্ত্রমূলক মামলা হিসেবে অভিহিত করে। এবং মূলত এই দেশাত্মবোধকারীদের যে অফিসার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদেরকে এদেশের মানুষের কাছে শত্রু হিসাবে পরিচিত করা এবং দেশদ্রোহী হিসাবে পরিচিত করাই ছিল মূল লক্ষ্য, ছিল ঐতিহাসিক আগরতলা মামলা। তো আমরা ঐতিহাসিক আগরতলা মামলার যে আসামিদের পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরব। আসামিরা হলেন 1 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গোপালগঞ্জ। তারপর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পিরোজপুর, বরিশাল। স্টুয়ার্ট মুজিবুর রহমান, মাদারীপুর। এলএস নূর মোহাম্মদ, ঢাকা। জনাব আহমেদ ফজলুর রহমান, সিএনপি, ঢাকা। ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ, নোয়াখালী। প্রাক্তন কর্পোরাল এসে আব্দুল আজাদ, বরিশাল। প্রাক্তন হাবিলদার দলিলউদ্দিন, বরিশাল বাকেরগঞ্জ। জনাব রুহুল কুদ্দুস, সিএসপি, খুলনা। ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক, বরিশাল সদর। ভূপতিভূষণ চৌধুরী,
অনিক চৌধুরী চট্টগ্রাম, বিধান কৃষ্ণ সেন চট্টগ্রাম, সুবেদার আব্দুল রাজ্জাক কুমিল্লা, হাবিলদার মুজিবুর রহমান ইপিআর টিসি ক্লার্ক কুমিল্লা, ফ্লাইট সার্জেন্ট আব্দুল রাজ্জাক নোয়াখালী, মোহাম্মদ খুরশিদ ফরিদপুর, একেএম শামসুর রহমান সিএসপি ঢাকা, হাবিলদার আজিজুল হক বরিশাল, মোহাম্মদ খুরশিদ নোয়াখালী, একেএম শামসুর রহমান সিএসপি ঢাকা, রিসাউদার একেএম শামসুল হক ঢাকা, সার্জেন্ট শামসুল হক নোয়াখালী, মেজর ডাক্তার শামসুল আলম ঢাকা, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মুতালিব ময়মনসিংহ, ক্যাপ্টেন শওকত আলী ফরিদপুর, ক্যাপ্টেন এস এ নুরুজ্জামান বরিশাল, মহিউদ্দিন চৌধুরী ঢাকা, ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল ঢাকা, ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল ঢাকা, মাহবুবউদ্দিন চৌধুরী সিলেট, লেফটেন্যান্ট এমএস এম রহমান যশোর, সুবেদার একেএম তাজুল ইসলাম বরিশাল ভান্ডারী, মোহাম্মদ আলী রেজা কুষ্টিয়া, ক্যাপ্টেন ডাক্তার খুরশিদউদ্দিন আহমেদ ময়মনসিংহ, লেফটেন্যান্ট আব্দুল হক ময়মনসিংহ। তোমরা এই 35 জনের নাম পরিচিতি জানলে। এরপরে মূলত আমি আলোচনা করব আগরতলা মামলার কাজ। আগরতলা মামলার কারণ তোমরা জানো একাধিক কারণই রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যই বলা যায় যে 1966 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা। তো এই মূলত এই দফাগুলোর মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। তার ভিতরে 1 নম্বরে আমি আলোচনা করব ছয় দফা। অর্থাৎ এই আগরতলা মামলার মূল কারণ ছিল 6 দফা। এটা আমরা সবাই স্পষ্ট হয়েছি যে এই 6 দফাকে বাঙালি জাতির ঐতিহাসিক মেঘনা কাটা হিসাবে বলা হয় এ কারণে। আর এই স্বৈরাচারী আইয়ুব খান এবং মুনায়েব খান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার হীন মানসিকতা নিয়েই আসলে এই ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এরপর দ্বিতীয় দফা হল শেখ মুজিব সহ কতিপয় দেশপ্রেমিককে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করা। মুজিব সহ কতিপয়
দেশপ্রেমিক কি? রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করা। অর্থাৎ এইটা কি ছিল যে শেখ মুজিব সহ কতিপয় দেশপ্রেমিককে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করে। অর্থাৎ যে কথা বলছিলাম যে এই যে 35 জন আসামি তারা মূলত এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করছেন এবং এরা ছিলেন সত্যিকার অর্থে দেশপ্রেমিক। কিন্তু এই দেশপ্রেমিক মানুষগুলোকে মূলত আসামি করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধিতার অভিযোগ এনে জনগণ তথা এদেশ থেকে এদের অস্তিত্বকে নষ্ট করার যে হীন ষড়যন্ত্র, এইটা এই মামলার কারণেই করেছে। এরপর আছে বাঙালিদের মধ্যে একাত্মতার সংকট সৃষ্টি। বাঙালিদের মধ্যে একাত্মতার সংকট সৃষ্টি করা। অর্থাৎ তোমরা জানো যে আসলে বাঙালি জাতি এরা এক এবং অভিন্ন জাত, এরা চরম জাতীয়তাবাদে বিশ্বাসী। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনৈতিক এবং জনস্বার্থ বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে বাঙালি জাতি সবসময় প্রতিবাদমুখর। যে কারণে যাতে এই জাতীয় চেতনাবোধকে নষ্ট করা যায়, এই একতার মধ্যে যাতে ফাটল ধরানো যায়, এই কারণে অর্থাৎ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগকে স্তব্ধ করে দিয়ে বাঙালি জাতিকে নিঃস্ব করা যায়, এই সংকট সৃষ্টির জন্যই মূলত এই মামলা তারা দায়ের করেছিলেন। এরপর আছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিত শক্তিশালী করা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিত শক্তিশালী করা। অর্থাৎ এরা শাসনের নামে যে শোষণ করতেন এবং এই শোষণের মাত্রাটা অব্যাহত রাখার জন্য মূলত তাদের যে পরিকল্পনা যে যদি তারা এই ক্ষমতার ভিতটাকে অর্থাৎ এই তাদের নিজস্ব যে ক্ষমতাটাকে যদি পাকাপোক্ত করতে না পারা যায়, তাহলে তারা এখানে এসে তেমন কোনো সুবিধা করতে পারবে না এবং এই বাঙালিদের উপর যে তাদের যে প্রধান কর্তৃত্ব এটা স্থাপন করতে পারবে না। এই কারণে তারা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই পূর্ব পাকিস্তানের শত্রু তথা ভারতের দালাল হিসেবে তারা ব্যাপকভাবে প্রচারণা চালাতে থাকে।
তার মানে দেশদ্রোহিতার অন্যতম আরেকটি ফন্দি তারা আঁকলে, আর এই কারণে মূলত এই আগরতলা ষড়যন্ত্র মামলা। এরপর পঞ্চম দফায় আলোচনা করব স্বায়ত্ত শাসন তথা স্বাধিকার আন্দোলন নস্যাৎ করা। স্বায়ত্তশাসন তথা স্বাধিকার আন্দোলন নস্যাৎ করা। পাকিস্তানের জনগণের যে দীর্ঘদিনের যে দাবি আমাদের এই স্বাধিকার আন্দোলন, কিন্তু এই দাবির প্রতি অগ্রহণযোগ্যতার শুধু হেতুই তারা, অর্থাৎ এখানে এই স্বাধিকার তথা স্বায়ত্তশাসনের আন্দোলনকে নস্যাৎ করার জন্য বা বানচাল করার জন্য যে ষড়যন্ত্র তারা করতে লাগবে, এবং এই শাসক গোষ্ঠী পাকিস্তানি জনগণের স্বায়ত্তশাসনের দাবি প্রশ্নে গরিবেশি করতে শুরু করে। মূলত এই কারণেই তারা এই আগরতলা ষড়যন্ত্র মামলা করবে। এরপরে আমি ষষ্ঠ দফায় আলোচনা করব শাসন শোষণ অব্যাহত রাখা। অব্যাহত রাখা অর্থাৎ এই বাঙালি জাতিকে দমিয়ে রাখার একটা অপকৌশল, যে শাসনের নামে তারা যে শোষণ করতেন নিঃসন্দেহ এটা তারাও জানতেন, এবং আমরা তো এই পূর্ব বাংলার জনগণ তো বাস্তবতায় বিশ্বাসী। কাজেই এই শাসন শোষণ অব্যাহত রাখার জন্য মূলত তারা জনগণের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। একথা আমাদের সবারই জানা আছে, কিন্তু এই আগরতলা ষড়যন্ত্রের মামলা এটা একটা অন্যতম কারণ হিসাবে আমরা বলতে পারি। এরপরে সপ্তম দফায় আমরা যা আলোচনা করব গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ। গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ, অর্থাৎ তোমরা জানো যে গণতন্ত্র মানে জনগণের শাসন, কিন্তু এই পূর্ব বাংলার সাধারণ মানুষের মধ্যে এই যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য যে নির্বাচনগুলো, এগুলো তারা দিতে অনেকটা গরিবেশি করত। কারণ হলো তারা জানতো যে যদি এভাবে সুষ্ঠু কোনো নির্বাচন পদ্ধতি বলবৎ থাকে তাহলে হয়তো বা তাদের জনপ্রিয়তা হ্রাস তো এমনিতেই পেয়েছে তারা জানে, কিন্তু যাতে করে ভবিষ্যতে এদেশের মানুষও বুঝতে পারে যে আসলে সত্যিকার অর্থে তারা জনপ্রিয়তা হারিয়েছে। কিন্তু এই ধরনের ষড়যন্ত্রের কারণেই মূলত তারা এই ধরনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য অপকৌশল করতে থাকে, এবং তাদের মনে একটা ভয় ছিল যে ওদের ভবিষ্যতে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করে
তাহলে এখানে তাদের পরাজয় নিশ্চিত। এগুলো জেনেই তারা কি বলে এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে বন্ধ হয় এই ধরনের কার্যক্রম তারা পরিচালনা করবে। এরপরে সর্বশেষ আরেকটা বিষয় আছে যে অষ্টম দফায় আছে বাঙালিদের দাবিরা। বাঙালিদের দাবিরা সুপ্রিয় ছাত্রছাত্রী, কিন্তু তোমরা জানো যে 1952 সাল থেকে এই ভাষার আন্দোলনের ক্ষেত্র থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং জনকল্যাণমূলক যে কোনো কার্যক্রমের ক্ষেত্রেই হোক না কেন, বাঙালি জাতি ছিল আপোষহীন। তারা কখনোই কিন্তু অন্যায়ের সাথে মাথা নত করেনি। আর এই জাতি যদি সত্যিকার অর্থে এই ধারাবাহিকতা বজায় রেখে যদি চলতে থাকে তাহলে ওই পাকিস্তানিদের অবস্থা আরও শোচনীয় হবে এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। যে কারণে তারা এই বাঙালিদের দাবি রাখার জন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশল শুরু করে। এর মধ্যে বাঙালিদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি এরকমের সৃষ্টি করে এবং মানুষের মধ্যে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা করা এবং একে অপরের বিরুদ্ধে অপরকে উত্তেজিত করে তোলা, এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়েই তারা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে। আর এই কারণেই মূলত তারা এই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল। তো মামলার বিচার কার্যক্রম আমি এখন আলোচনা করব মামলা বিচার কার্যক্রম। মূলত 1968 সালে জুন মাসে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং এই ট্রাইব্যুনালের পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমানকে প্রধান বিচারপতি করে মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। এবং এখানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 35 জনকে আসামি করে এই মামলা পরিচালনা করা হলো, কিন্তু তাদের বিরুদ্ধে পিছনে পিছনে বিভিন্ন রকমের নির্যাতনের স্টিল রুলার চালানো হয় এবং তাদের কাছ থেকে স্বীকৃতিমূলক জবানবন্দি আদায় করার অপকৌশল চালানো হয়। কিন্তু সত্য কোনোদিনও গোপন থাকে না। আর এই কারণেই তারা যেমন একদিকে তারা মামলা শুরু থেকেই বলে আসছিল আমরা নির্দোষ এবং সাক্ষী প্রমাণিত ঠিক বাস্তবিকই তাই প্রমাণিত হলো যে আসলেই তারা নির্দোষ। এবং এই মামলার মধ্য দিয়ে এই আইয়ুব খান এবং নাইম খানকে মূলত একেবারেই তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল যে মিথ্যা বানোয়ার এই উদ্দেশ্য প্রণোদিত মামলার মধ্য দিয়ে তারা আসলে দেশের মানুষের কাছে তাদের অস্তিত্বকে এক পর্যায়ে বিলীন করে দিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত এই মামলার মাধ্যমে সাক্ষী প্রমাণের দ্বারা প্রমাণিত হয় যে মামলা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং এতে করে বঙ্গবন্ধু সহ অন্যান্য যে আসামিরা ছিলেন তারা সবাই সত্যিকার অর্থে দেশপ্রেমিক হিসাবে প্রমাণিত হয়ে তারা বেকসুর খালাস পেলেন। এবং আমি আরেকটি আলোচনা করব সর্বশেষ যে আসলে এই মামলার গুরুত্বটা কি তোমাদেরকে অনুধাবন করতে হবে। এক নম্বরে এই মামলার গুরুত্ব হলো যে জনগণ বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের কথা বিশ্বাস করার পরিবর্তে পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রকে তারা বিশ্বাস করে না। বুঝতে পারছো বিষয়? অর্থাৎ জনগণ যে এই যে জনগণকে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে ঠিকই, কিন্তু আসলে এই দেশের জনগণ ষড়যন্ত্রকারী না। ষড়যন্ত্রকারী ছিল কারা?
পাকিস্তানিদের, এইটা প্রমাণ করছে। নাম্বার 2, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হয়। তোমরা জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন নেতা হিসেবে বিরল দৃষ্টান্ত রেখে চলেছেন আজও। তৃতীয়ত, 6 দফা ও 11 দফা দাবি পূর্ব বাংলার সত্যিকারের গণ দাবিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ পরবর্তী ইতিহাস কিন্তু এভাবে আরো ধীরে ধীরে অগ্রগামী হতে থাকে। আমরা এই যে আগরতলা ষড়যন্ত্র মামলার রূপরেখা ধরেই কিন্তু ইতিহাস বিভিন্নভাবে রচিত হয়েছে, সেটা হয়তো বা এই গুরুত্বের মধ্যে দিয়ে তোমরা সামনে পাবা। এবং চতুর্থত, মূলত এই মামলাকে কেন্দ্র করে 69 সালের বড় অভ্যুত্থান শুরু হয়। এবং তোমরা জানো যে সেই অভ্যুত্থানে 144 ধারা জারি করা হয়েছিল জনগণ আন্দোলনকে স্তব্ধ করার জন্য, কিন্তু তারা পারেনি, বরং 144 ধারা ভঙ্গ করে সেদিন রাস্তায় বেরিয়ে এসেছিল। এবং সেখানে আসাদ, 20 বছর বয়সী সেই আসাদ নিহত হয়েছিলেন। এবং পঞ্চমত, মূলত এই মামলাকে কেন্দ্র করে এরা এদেশ থেকে মানুষের এই বাঙালি জাতীয়তাবাদকে চিরতরে ধ্বংস করার পরিবর্তে বরঞ্চ আইয়ুব খান স্বেচ্ছায় অবস্থা বেগতি রেখে ক্ষমতা হস্তান্তর করে এই খানের নিকট তিনি এখান থেকে পলায়ন করলেন। তো সর্বশেষ আলোচনা শেষ প্রান্তে এসে আমরা একটা কথা সুস্পষ্ট প্রমাণিত হয় যে আসলে এই আগরতলা ষড়যন্ত্র মামলা এটা ঐতিহাসিক এবং ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত। ঠিক এই মামলা যেভাবে বাঙালিকে হেনস্থা করার জন্য করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশ মাতৃকার জন্য তারা কাজ করেছেন এবং আপসী সংগ্রামের মধ্য দিয়ে সেই আসাদের জীবনের বিনিময়ে হলো। কিন্তু এই আগরতলা ষড়যন্ত্র মামলা সেদিন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল। এবং এর পথ ধরে কিন্তু সেই 1969 সালে গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচনে তোমরা জানো যে দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তো সর্বশেষ, জানি না আমার এই ক্লাস তোমাদের কাছে কেমন লাগবে। আশা করি তোমরা যদি ব্যাপকভাবে যদি একটু বই পুস্তক দেখো তাহলে তোমাদের এটা আরো ব্যাপকতা বৃদ্ধি পাবে এবং আরো ভালো করে উপস্থাপন করতে পারবে। তো সবাইকে আমার এই ক্লাস তোমরা মনোযোগী হবে, দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।